নমস্কার। আজকে যারা আমরা সুন্দরবনবাসী, আমরা যারা সুন্দরবনে বাস করি, এই যে তিলোত্তমা সুন্দরবন, এখানে দেশ বিদেশে টানা পর্যটক এসে ভিড় করে প্রতি বছর ডিসেম্বর মাস থেকে। এখানকার মানুষের আর্থিক উপার্জন হয়, কিন্তু এই সুন্দরবনের মনুষ্য সমাজ, বিশেষ করে মানুষের ঘর বাড়ি গ্রাম বলতে কিছুই ছিল না। এক কথায় কোনো মানুষের বাসস্থান ছিল না। কি ছিল? গহীন অরণ্য। এমনকি সুন্দরবনে সূর্যের আলো গিয়ে পৌঁছতে পারত না জঙ্গলে। যেন দিনটাকে মনে হতো গহীন রাত্রি। চারদিকে হিংস্র বাঘের শব্দ, গন্ডারের শব্দ, বানরের শব্দ, জলে বিভিন্ন মাছের শব্দ, পাখির ডাক, কুমির। এক ভয়ঙ্কর অবস্থা ছিল এই সুন্দরবন। কিন্তু এই সুন্দরবন তিলোত্তমা হয়ে উঠল কি কারণে? কে গড়ে তুলেছিল এই সুন্দরবন? এই সুন্দরবন তিলোত্তমা গড়ে ওঠার পেছনে যে মানুষটির সবচেয়ে বড় অবদান, তিনি অন্য কেউ নয়। তিনি গোসবার ভূমিপত্র ছিলেন না, তিনি ছিলেন একজন বিদেশি। তিনি হলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব, স্কটল্যান্ডের অধিবাসী। শুধু তিনি সমুদ্র পাড়ি দিয়ে মুম্বাইতে এসে পৌঁছান। মুম্বাই থেকে কলিকাতায় পরাধীন দেশের মানুষ ইংরেজদের কাছে কিভাবে শোষিত হয়, যারা নিঃস্ব রিক্ত, তাদের অন্ন বস্ত্র বাসস্থান ছিল না, তারা দুবেলা দুমুঠো আহার পেত না। সেই জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন সমাজ, একটা সভ্য সমাজে, যে সমাজে মানুষ তার দুবেলা দুমুঠো নিজের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার পাবে, মাথা গোঁজার ঠাঁই পাবে। তাই তিনি সমবায় আন্দোলন গড়ে তোলার জন্য গোসবার দ্বীপটাকে বেছে নিয়েছিলেন। যে ছবিগুলো আজও আমাদের কাছে মনের স্মৃতিকটায় জল ছবির মতন হয়ে আছে। এই প্রজন্মের অনেক ছেলে মেয়ে সেই ছবিগুলো হয়তো তাদের মনে নেই। যারা বয়স্ক মানুষ, আপনারা হয়তো জানেন সেই ছবিগুলোর কথা। আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত দুষ্প্রাপ্য কিছু সাহেবের ছবি দেখানোর চেষ্টা করব। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব যখন ক্যানিংয়ে এসে পৌঁছান, তখন লর্ড ক্যানিংয়ের সহযোগিতায় বেশ কিছু আদিবাসী মানুষকে নিয়ে, যারা কঠোর পরিশ্রম করতে পারে, এবং বাসন্তী চার্চের ফাদারকে নিয়ে তিনি গোসবার উদ্দেশ্যে রওনা হলেন। একে একে গহীন অরণ্যের মধ্যে সেই নদীর ছলাক শব্দে পৌঁছে যাচ্ছে তার ফান্সি নৌকোটা। দাঁড়ের শব্দে চারদিকে পাখি উঠতে থাকে। মাতলার ঢেউতে যেন সাহেবের জীবনটা যেন ধুকধুক করে, এই বুঝি তার তরি ডুবে যায়। কিন্তু সাহেব এর আগে সমুদ্র পাড়ি দিয়েছিলেন, কিন্তু মাত্রার ঢেউ তার জীবনে ভয়ঙ্কর মনে হলো, যেন জীবন শেষ, সলিল সমাধি হয়ে যাবে। অবশেষে সাহেবের নৌকে এসে পৌঁছালো বিদ্যাধরীর ধারে একটা দ্বীপে। দ্বীপটার নাম গোসবা। চারদিকে জঙ্গল ঘেরার মাঝখানেও একটু ফাঁকা জায়গা পেলেন, উঁচু জায়গা দেখতে পেলেন। সেখানে তিনি রাত্রিকালে তাঁবু পেশ করে থাকলেন। রাত্রিকালীন বাঘ ও জন্তু জানোয়ারের শব্দে সাহেব কিন্তু ঘুমাতে পারলেন। তিনি ভাবলেন হয়তো গোসবায় তার আর থাকা হবে না, ফিরে যেতে হবে। কিন্তু সাহেব কোনো কিছুতে ভয় না করে গোসবার মাটি কামড়ে পড়ে থাকলেন। তারপর একে একে গোসবার সংস্কার শুরু করলেন, জঙ্গল কাটা শুরু করলেন। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব 1903 সালে, কেউ কেউ বলে থাকেন 1906 সালে 24শে জুলাই গোসবার মাটিতে পদার্পণ করেছিলেন। সেই সময় ইংরেজদের কাছ থেকে তিনি 90,000 বিঘা জমি লিজ নিয়েছিলেন 40 বছরের জন্য। সাহেবের স্ত্রী ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং সহৃদয় মহিলা। তিনি দেশের কথা সাহেবের মতো ভাবতেন, নিরন্ন অসহায় মানুষের কথা ভাবতেন। ইনি হলেন সাহেবের স্ত্রী লেডি মার্গারেট। এই হলো সাহেবের তৈরি কাছারি বাড়ি, যেখানে কর্মচারীরা থাকতেন ম্যানেজার সাহেবও। সেই সময় সাহেব গোসবাতে এসে সঙ্গী হিসাবে পেয়েছিলেন অর্জুন মণ্ডল, বৃন্দম নাথ, গজেন মাইতি ও সেবক দাস মহাশয়কে। তারপর তিনি ভাবলেন গোসবাতে মানুষের বসবাস তো গঠন হলো, কিন্তু মানুষজন বাজার ঘাট করবে কোথায়? তাদের আহারের ব্যবস্থা করার জন্য, তাদের খাবারের জন্য একটা বাজারের প্রয়োজন আছে। তাই তিনি গোসবা বাজার প্রতিষ্ঠা করলেন। এই সেই বাজারের ছবি। মাত্র 50টা দোকান বসিয়েছিলেন প্রথমে সাহেব। তারপর আস্তে আস্তে গোসবায় জনমানুষের সমাগম বাড়তে থাকে, এবং একটা সময় সাহেব উপলব্ধি করলো মানুষগুলো অভাবের তাড়নায় আজ গোসবাতে স্থায়ী বাসস্থান করেছে, কিন্তু তাদের উপাসনার জন্য একটা গির্জার প্রয়োজন। এই সেই গির্জা যেটা সাহেব প্রতিষ্ঠা করেছিলেন। এখানকার যে মানুষ, কলেরা, ডায়রিয়া, বাঘে ধরা, কুমিরে কাটা মানুষ, তারা চিকিৎসার জন্য কোথায় চলে যাবে? তাই তিনি একটা সময় গোসবায় চিকিৎসা ব্যবস্থার জন্য দাতব্য চিকিৎসালয় বা হসপিটাল করলেন। এই সেদিনে সেই হসপিটাল বা চিকিৎসালয়। অবশেষে সাহেব শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক পেলেন।
সাহেব ও তার স্ত্রী মার্গারেট অবশেষে শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশের এই ছবি। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছিলেন তাদের পারিবারিক অনুষ্ঠানে। সার্ডিনেল হ্যামিল্টন সাহেবের কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি গোসবাতে সার্ডিনেল হ্যামিল্টন সাহেবের কাজকর্ম দেখার জন্য গোসবার মাটিতে পদার্পণ করেছিলেন। এই সেই বেকন বাংলো যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিন রাত্রি যাপন করেছিলেন। এই সেই বালমাকড়া হাউস স্কটল্যান্ডে যেখানে সাহেব জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মভিটে ত্যাগ করে তিনি গোসবার সুন্দরবনে বাকি জীবনটা অতিবাহিত করেছিলেন। 1860 সালের 6 ডিসেম্বর সার্ডিনেল হ্যামিল্টন সাহেব স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কয়েক বছর গোসবাতে থাকার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। অবশেষে তিনি 1939 সালের 6 ডিসেম্বর তিনি প্রাণ ত্যাগ করেন, ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। তার শোকে সারা ভারতবর্ষ শোকাহত হয়েছিলেন। তার মৃত্যুতে এমনকি মোরারজি দেশাই, জাতির জনক মহাত্মা গান্ধী একটি শোকবার্তা পাঠিয়েছিলেন। এই সেই শোকবার্তার কিছু অংশ। সাহেব চলে গেলেও তার স্মৃতিমর্ম আজও কাছাড়ে বাড়িতে দাঁড়িয়ে আছে, সেই অমর স্মৃতি বহন করছে। তার স্মৃতির পাশে একদিকে দাঁড়িয়ে আছে তার স্ত্রী লেডি মার্গারেট এবং তার পাশে দাঁড়িয়ে আছেন ভাইপো জেমস হ্যামিল্টন এবং তার পাশে দাঁড়িয়ে আছে ম্যানেজার সুধাংশু শেখর মজুমদার। বিশেষ কিছু কাজের জন্য মাঝে মাঝে গভর্নর অ্যান্ডারসন সার্ডিনেল হ্যামিল্টন সাহেবকে কলিকাতায় দেখে পাঠাতেন। এমনকি অ্যান্ডারসনের বাড়ির সামাজিক কাজকর্মে একবার ডাক দিয়েছিলেন সার্ডিনেল হ্যামিল্টন সাহেব। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের একটা বিশেষ ছবি আপনাদের জন্য। সাহেব ভাবলেন এখানে লোকালয় করলো, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, বাসস্থান হলো, কিন্তু সাধারণ মানুষগুলো যাবে কোথায় চিকিৎসার জন্য? যে মানুষগুলো সাপের কামড় দেয়, যে মানুষগুলোকে বাঘে ধরে নিয়ে যায়, যে মানুষগুলোকে মিন ধরতে গিয়ে কুমিরে কেটে দেয়, তাদের চিকিৎসার জন্য সাহেব মর্মাহত হলেন। অবশেষে ভাবলেন তাদের চিকিৎসার কথা। একটা সময় গুটি বসন্ত, কলেরা রোগে গ্রাম উজাড় হয়ে যেত। তাই গোসবা তাই জনশূন্য হয়ে পড়বে, সাহেবের চিন্তার কোনো ঘুম ছিল না। রাতের ঘুম উড়ে গেল সাহেবের। অবশেষে সাহেব চিকিৎসার জন্য ডাক্তার গোপীনাথ বর্মনকে হুগলি জেলা থেকে নিয়ে আসলেন। আজও সুনামের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে আছে ডাক্তার গোপীনাথ বর্মন। এই হলো ডাক্তার গোপীনাথ বাবুর ছবি। সাহেব তো একটা বনে জঙ্গলে রাত্রি কাটাতে পারেন না তাবতে, তাই তিনি ভাবলেন তার থাকার জন্য একটা ঘর বা বাংলো বানাতে হবে। তাই তিনি একটা বাংলো বানালেন, যে বাংলোটা আজকে আমরা সাহেব বাংলো নামে চিনি। এই সেই বাংলো যেখানে সাহেব রাত্রি যাপন করতেন। আজ আমাদের মাঝে কিন্তু সার্ডিনেল হ্যামিল্টন সাহেব নেই, তিনি ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে। নেই ডাক্তার গোপীনাথ বর্মন, কিন্তু আজও এই মানুষগুলো আমাদের হৃদয়ে স্থান পেয়ে আছে, মনের অলিখিত খাতায়। আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি 6 ডিসেম্বর, যেখানে সাহেবের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে হয়েছিল। যে মানুষটার জন্য আজ গোসবা তিলোত্তমা, রাঙ্গামালিয়ার তিলোত্তমা রূপ পেয়েছে, সাতজেলার তিলোত্তমা রূপ পেয়েছে, তিনি হলেন সার্ডিনেল হ্যামিল্টন সাহেব। জানি না এই ভিডিও আপনাদের কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, এর পরবর্তী যে ভিডিওটা আসছে, যে তথ্য আপনাদের দেব সার্ডিনেল হ্যামিল্টন সাহেব ও মার্গারেটের প্রেমের গল্প নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে। তত সময় সকলকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।